আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণী থেকে আজকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি এসেছিল আপনাদের কুমিল্লা বোর্ড 2025 সালে। কুমিল্লা বোর্ড 2025 সালে এই অধ্যায় থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসে। আজকে আমি আপনাদেরকে প্রথমটি সমাধান করে দেব। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দ্বিতীয়টি সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা সকলে জানি যে আর্থিক বিবরণী থেকে আমাদেরকে প্রতি বছর বাধ্যতামূলকভাবে দুইটি সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হয়। তা আমি আপনাদেরকে 2025 সালে যতগুলো বোর্ড কোশ্চেন আসছে এখান থেকে সবগুলো সমাধান করে দিচ্ছি। আমাদের এখানে প্লেলিস্ট করা আছে, অবশ্যই যাদের প্রয়োজন তারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। এখন আমি আপনাদের সামনে কুমিল্লা বোর্ড 2025 সালের প্রথম সৃজনশীল প্রশ্নটি পড়ব এবং প্রশ্নটি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেব। যাদের কাছে প্রশ্ন আছে তারা অবশ্যই প্রশ্নটি সাথে নিয়ে বসবেন। দেখেন, কুমিল্লা বোর্ড 2025 সালের প্রথম প্রশ্ন বলছে 2024 সালের 31 ডিসেম্বর তারিখে সান মুন এন্টারপ্রাইজের রেয়া মিল এটি। তো দেখেন, এই প্রশ্নটি পড়ার আগে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো, আমি প্রতিটি অঙ্কের ক্ষেত্রে এই কথাটা বলতেছি। যদি আপনাদের দেখেন, আপনাদের প্রশ্নে এরকম একটা রেয়া মিল দেওয়া থাকবে, ধরেন একটা রেয়া মিল দেওয়া আছে। এই রেয়া মিলের ভিতরে যদি কোনো এন্ট্রির সাথে আপনারা পার্সেন্ট দেখেন বা কোনো এন্ট্রির সাথে যদি আপনারা দেখেন যে তারিখ দেওয়া আছে, যেমন এখানে যদি আমাদেরকে বলে যে 6% ঋণ বা 8% বিনিয়োগ, এমন এন্ট্রিগুলো যদি আমরা কখনোই দেখতে পাই বা আবার কোনো এন্ট্রির সাথে যদি আমাদেরকে এরকম তারিখ দিয়ে দেয়, তাহলে আমরা ধরে নিব এই এন্ট্রিগুলো সমন্বয়ের এন্ট্রি। রেয়া মিলের ভিতরেও কিন্তু সমন্বয়ের এন্ট্রি থাকতে পারে। তো সমন্বয়ের এন্ট্রি আমরা কিভাবে চিনব? যদি আমাদেরকে 8% বা তারিখ কোনো কিছু বলা থাকে বা 10 মাস 2 মাস এভাবে যদি বলা থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নেব এগুলো হচ্ছে সমন্বয়ের এন্ট্রি। এগুলো কমপক্ষে দুইটি জায়গায় যাবে। সমন্বয়ের এন্ট্রি কমপক্ষে কয়টি যাবে? দুইটি জায়গায় যাবে। ভালো করে এই জিনিসগুলো মনে রাখবেন। আর যদি সমন্বয়ের এন্ট্রি হয় তাহলে অবশ্যই পাশে একটি কি দিবেন? দাগ দিয়ে দিবেন। কারণ আপনি যখন এন্ট্রিটি পড়তে যাবেন তখন এই দাগটি দেখতে পেলে আপনি বুঝবেন এটি সমন্বয়ের এন্ট্রি, আপনাকে সমন্বয় করতে হবে। আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। দেখেন, এখানে আমাদেরকে প্রশ্নটি বলছে 2024 সালের 31 ডিসেম্বর তারিখে সানমুন এন্টারপ্রাইজের রেয়া মিল নিম্নরূপ দেওয়া আছে। বলছে সানমুন এন্টারপ্রাইজ রেয়া মিল 31 ডিসেম্বর 2024। তার মানে আমরা পুরো এক বছরের জন্য এই আর্থিক বিবরণীটা করব। এখানে বলছে কি দেখেন, হিসাবের নাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যন্ত্রপাতি, এটি আপনার জন্য একটি স্থায়ী সম্পদ। বিজ্ঞাপন খরচ, এটি পরিচালন ব্যয়। বেতন পরিচালন ব্যয়। প্রাপ্য হিসাব চলতি সম্পদ। মূলধন মূলধন মালিকানা শর্তের ভিতরে যাবে। উত্তোলন, এটিও মালিকানা শর্তের ভিতরে যাবে। 10% বিনিয়োগ, এটি দীর্ঘমেয়াদী সম্পদ। এরপরে বলছে সেবা আয়। আগে দেখেন 10% বিনিয়োগ দেওয়া আছে, মানে বিনিয়োগের সাথে 10% বলা আছে। এই যে বিনিয়োগের সাথে 10% বলা আছে, এটি কিন্তু এখন আপনার জন্য সমন্বয়ের এন্ট্রি হয়ে যাবে। এটি সমন্বয়ের এন্ট্রি হয়ে যাবে, তার পাশে একটি দাগ দিয়ে দেন। এরপরে বলছে সেবা আয়, এটা আয়ের ভিতরে যাবে। অনুপার্জিত সেবা আয় মানে হচ্ছে অগ্রিম আয়, এটা আপনার জন্য একটি চলতি দায়। এরপরে বলছে 6% ঋণ 1/7/2024, তার মানে এটার পাশে একটি দাগ দিন, কারণ এটিও সমন্বয়ের এন্ট্রি। এরপরে বলছে সাপ্লাইজ, এটা আপনার জন্য চলতি সম্পদ। পুঞ্জীভূত অপচয়, যন্ত্রপাতি থেকে বাদ যাবে। এরপরে অগ্রিম বীমা খরচ, এটি আপনার জন্য একটি চলতি সম্পদ। এই ছিল আমাদের রেয়া মিলের ভিতরে যেগুলো। এখন নিচে আমাদেরকে কিছু সমন্বয়ের এন্ট্রি দিয়ে দিছে। সমন্বয়ের এন্ট্রি মানে হচ্ছে নতুন কিছু জিনিস দিছে আপনাকে। সেটি কি দেখেন, বলছে বছর শেষে সাপ্লাইজ অব্যবহৃত আছে কত? 7,000 টাকা। দেখেন, সমন্বয়ে যে সাপ্লাইজটা অব্যবহৃত আছে, আপনি রেয়া মিলে দেখেন তো সাপ্লাইজ কোন জায়গায় দেওয়া আছে। সাপ্লাইজ কিন্তু আপনাদের দেওয়া আছে 6% ঋণের পরে সাপ্লাইজ দেওয়া আছে। তার মানে আপনি রেয়া মিলে সাপ্লাইজের পাশে একটি দাগ দিয়ে দেন, কারণ এই এন্ট্রির সাথে আপনাকে রেয়া মিলের এন্ট্রিটা কি করতে হবে? সমন্বয় করতে হবে। এরপরে 2 নম্বর বলছে অনুপার্জিত সেবা এর 1/3 অর্জিত হয়েছে। দেখেন তো রেয়া মিলে কোথায় অনুপার্জিত সেবা আয় আছে? আমরা দেখতে পাই সেবা আয়ের পরেই কিন্তু অনুপার্জিত সেবা আয় আছে। তার মানে তার পাশে একটি দাগ দিবেন, কারণ এখানে আপনাকে সমন্বয় করতে হবে। 3 নম্বর বলছে প্রাপ্য সেবা আয় 6,000 টাকা। প্রাপ্য সেবা আয়, প্রাপ্য সেবা আয় বলতে বোঝানো হচ্ছে আপনি সেবা আয়টা এখনো পান নাই, এটা আপনি পাবেন, এটা আপনার জন্য চলতি সম্পদ। এটা আপনার রেয়া মিলে যে প্রাপ্য হিসেব আছে তার সাথে গিয়ে যোগ হবে। অন্যদিকে এটি দুই জায়গায় যাবে, আরেকটা হচ্ছে সেবা আয়ের সাথে গিয়ে আপনার এটি যোগ হবে। তো দেখেন রেয়া মিলে সেবা আয় কোথায় আছে? রেয়া মিলে সেবায়, দুঃখিত, রেয়া মিলে সেবা আয়ের সাথে এটি যোগ হবে। এরপরে প্রাপ্য হিসাবের সাথে এটি কি হবে? যোগ হবে। ভালো করে এই জিনিসটি মনে রাখেন। এরপরে 4 নাম্বার বলছে অগ্রিম বীমা খরচের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 18,000 টাকা।
সরি 1800 টাকা। এখানে অগ্রিম বিমা খরচের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 1800 টাকা। আপনি দেখেন রেয়া মিলের কোন জায়গায় অগ্রিম বিমা আছে, রেয়া মিলে দেখবেন একদম সর্বশেষে বলা আছে অগ্রিম বিমা খরচ, এটির সাথে একটি দাগ দিন, কারণ এটির সাথে এটি সমন্বয় করতে হবে। এরপরে বলা হয়েছে যন্ত্রপাতির উপর 5% অবচয় ধরতে হবে। কিসের উপর? যন্ত্রপাতির উপর। দেখেন তো রেয়া মিলে যন্ত্রপাতি কোথায় আছে, যন্ত্রপাতির সাথে একটি দাগ দেন, কারণ এটি যন্ত্রপাতির উপরে আমাদেরকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এই দেখেন আমাদের সমন্বয়ের এন্ট্রিগুলো এখন শেষ। এখন আমাদেরকে যেতে হবে ক, খ, গ নম্বর সৃজনশীল কি বলছে। এখানে বলছে অনুপার্জিত সেবায় এবং অগ্রিম বীমার উদ্বৃত্ত নির্ণয় করো। তার মানে এখানে বলছে অনুপার্জিত সেবায় মানে হচ্ছে চলতি দায়, এবং অগ্রিম ব্যয়ের তার মানে হচ্ছে চলতি সম্পদ, এই দুইটার উদ্বৃত্ত নির্ণয় করতে বলছে, যেটা আমরা এখানে লিখে রাখছি। খ নম্বরে বলছে আপনাদেরকে প্রতিষ্ঠানের নিট আয় বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে বলছে 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো এই ছিল প্রশ্ন। এখন আমি আপনাদেরকে ক, খ, গ তিনটি কি করব, সমাধান করে দেব। তো দেখেন আমাদের এখানে প্রথমে যেটি বলছে যে অনুপার্জিত সেবায়ের পরিমাণ বের করতে বলছে। অনুপার্জিত সেবায় বলতে আমরা কি বুঝি, যেটি হচ্ছে আমাদের জন্য একটি অগ্রিম আয়। এটা কি আমাদের জন্য অগ্রিম আয়। তো আমরা দেখব আমাদের রেয়া মিলে অনুপার্জিত সেবায় আছে কিনা। দেখেন রেয়া মিলে অনুপার্জিত সেবায় দেওয়া আছে, তো আমরা যেটি দেওয়া আছে সেটিকে এখানে লিখে নেবেন আগে। অনুপার্জিত অনুপার্জিত সেবায়, অনুপার্জিত সেবায়ের পরিমাণ রেয়া মিলে দেওয়া আছে কত, দেখেন 12,000 টাকা। এই 12,000 টাকা আপনি এখানে লিখে নেবেন। এখন আমি আপনাদেরকে বলছিলাম তার পাশে একটি দাগ দিতে, কারণ এটি সমন্বয়ের এন্ট্রি আছে। সমন্বয় 2 নম্বর সমন্বয় কি বলছে দেখেন, বলছে অনুপার্জিত সেবায়ের 1/3 অর্জিত হয়েছে। এই যে অনুপার্জিত সেবা, এটা আপনার জন্য কি আয়, অগ্রিম আয়। অগ্রিম আয় যে কথা, অনুপার্জিত সেবাই একই কথা। এটার মানে কি, আপনি একজন ব্যক্তিকে সেবা দেন নাই, কিন্তু তার থেকে অগ্রিম টাকাটা নিয়ে নিছেন। এখন আপনি যখন এটাকে সেবা দিবেন তখন আপনার আয়টা অর্জিত হবে। আমি সেবা না দিয়ে যদি কোনো ব্যক্তির থেকে টাকাটা অগ্রিম নিয়ে নিই, এটাকে বলা হয় অনুপার্জিত সেবায় বা অগ্রিম আয়। এখন কোনো কারণে যদি এটা অর্জিত হয়, তাহলে এই অনুপার্জিত আয়ের পরিমাণকে এটি হ্রাস করে দিবে। তো সমন্বয় 3 নম্বরে বলছে যে 2 নম্বরে বলছে যে 1/3 অর্জিত হয়েছে। তার মানে অনুপার্জিত সেবা আয়ের যদি 1/3 অর্জিত হয়ে যায়, তার মানে এখানে অবশ্যই আমার দায়ের পরিমাণকে কমিয়ে দিবে। সেজন্য আমরা এখানে বিয়োগ করব, বিয়োগ বিয়োগ অর্জিত সেবায়, অর্জিত সেবায়। তো টাকাটা কিভাবে বের করবেন, দেখেন আপনাদের টোটাল অনুপার্জিত সেবায়ের পরিমাণ হচ্ছে 12,000 টাকা। 3-এর 1 অংশ যদি অর্জিত হয়, তাহলে যত অংশ অর্জিত হবে তত দ্বারা গুণ করবেন। আর এখানে হচ্ছে 3 অংশ হচ্ছে টোটাল 12,000 টাকা, সেজন্য আমরা এখানে 3 দ্বারা ভাগ করছি। তো আমরা যদি এখানে কাজ করি, আমাদের এখানে আসবে 4,000 টাকা। এই 4,000 টাকা আমরা এখান থেকে বিয়োগ করলে যে 8,000 টাকা আসবে, এটি হচ্ছে অনুপার্জিত সেবা আয়। মানে আমাদের এখনো এটি দায় আছে 8,000 টাকা। এখন আসেন, আপনাকে এখানে বলছে যে অগ্রিম বীমার উদ্বৃত্তটা বের করতে বলছে। তো রেয়া মিলে অগ্রিম বীমা খরচ দেওয়া আছে দেখেন। তো আমরা এখানে লিখে নিব অগ্রিম বীমা খরচ। তো অগ্রিম বীমা খরচের পরিমাণ দেওয়া আছে কত, 2,400 টাকা। এটা আপনার জন্য চলতি সম্পদ। এখন দেখেন রেয়া মিলের আপনাদের 4 নম্বরে সমন্বয় কি বলছে, সমন্বয়ের মধ্যে 4 নম্বরে বলছে অগ্রিম বীমা খরচের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কত, 1800 টাকা। অগ্রিম বীমা খরচ বলতে কি বোঝানো হচ্ছে, যে আমি বীমা খরচটা আগে দিয়ে দিয়েছি, তার মানে এটা আমার জন্য চলতি সম্পদ। বীমা খরচ, বীমা খরচ প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়। এই ব্যয় যদি কখনো আমরা অগ্রিম দিয়ে দিই, তাহলে এটা আমার জন্য চলতি সম্পদ। এখন এটা যদি আমার জন্য মেয়াদ উত্তীর্ণ হয়, তাহলে এটা অবশ্যই এটার পরিমাণকে কমিয়ে দিবে। সেজন্য আমরা এখানে লিখে নিব মেয়াদ উত্তীর্ণ বা বীমা খরচ নামে আপনারা এখান থেকে বিয়োগ করতে পারেন। এখানে লিখতে পারেন মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ উত্তীর্ণ। এটিও লেখা যায়, যদি আপনারা চান যে বীমা খরচ লিখতে শুধু, তাহলে এটিও লেখা যাবে। তো বীমা খরচের পরিমাণ এখানে কত বলছে, 1800 টাকা। এই 1800 টাকা আমরা এখান থেকে বিয়োগ করে ফেলবো, তাহলে আমাদের এখানে আসবে 600 টাকা। তো দেখেন, আশা করি আপনারা সৃজনশীল ক নম্বরটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দেব। এখন আমি আপনাদেরকে সৃজনশীল খ নম্বরটি বুঝিয়ে দেব। এখানে খ নম্বর বলছে প্রতিষ্ঠানটির নিট আয় ও বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে। তো দেখেন এখানে আমাদের যে সানমুন এন্টারপ্রাইজের যে অঙ্কটি দেওয়া আছে, এটি হচ্ছে একটি সেবাধর্মী ব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক। তো সেবাধর্মী ব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে
এখানে আয় বিবরণী বা বিশদ বিবরণীটি প্রস্তুত করি, সেটি হচ্ছে টোটাল আয় থেকে আমরা টোটাল ব্যয়গুলো বিয়োগ করে ফেলি। এখানে কোনটি অপরিচালন আয়, অপরিচালন ব্যয়, পরিচালন ব্যয়, এগুলো আমাদের জানার দরকার নেই। আমাদের শুধুমাত্র হচ্ছে আয় হলে আমরা আয়ের সাথে যোগ করে ফেলবো, আর ব্যয় হলে ব্যয় থেকে ব্যয়ের সাথে যোগ করে টোটাল আমরা আয় থেকে ব্যয় বিয়োগ করলে এখানে নেট মুনাফা বা নেট ক্ষতির পরিমাণটা পেয়ে যাব। তো দেখেন আমাদের এখানে ঘরটি করে নিতে হবে, অবশ্যই কোম্পানির নাম লিখবেন, আয় বিবরণী লিখে নেবেন। এরপর আপনারা লিখবেন 2024 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য, কথাটা লিখে নেবেন। এরপর লিখবেন বিবরণ টাকা টাকা টাকা, এভাবে কথাটা আপনারা এখানে লিখে নেবেন। এখন দেখেন আমাদের এখানে টোটাল প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো এটি সেবাধর্মী ব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক। আপনারা দেখেন আজকের অঙ্কে কিন্তু ক্রয় বিক্রয় নেই। যদি ক্রয় বিক্রয় থাকে তাহলে এটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের অঙ্ক হবে, কিন্তু এখানে শুধুমাত্র সেবা আয় দেওয়া আছে। সেজন্য আমরা এখানে প্রথমত আয় সমূহগুলো লিখে নেব, অর্থাৎ আমরা আয় থেকে ব্যয়গুলো বিয়োগ করব। আয় সমূহ, তো আয় সমূহের ভিতরে দেখেন আমাদের দেওয়া আছে সেবা আয় দেওয়া আছে, আপনাদের দেখবেন যে রেয়ামিলের ভিতরে। তো আমরা এখানে লিখে নিব সেবা আয়। সেবা আয়ের পরিমাণ দেওয়া আছে কত, 1,02,000 টাকা। এটি আপনি এখানে 1,02,000 টাকা দেখেন। এই 1,02,000 টাকা লেখার পরে আপনি এর সাথে যোগ করবেন কি, আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা সেবা এর সাথে একটি দাগ দিতে। কেন দাগ দিতে বলছিলাম, দেখেন 2 নম্বর সমন্বয় বলছে কি, অনুপার্জিত সেবা আয়ের 1/3 অর্জিত হয়েছে। যদি অগ্রিম আয়ের যদি কোনো অংশ অর্জিত হয় তাহলে এটা আপনার আয়ের পরিমাণকে বৃদ্ধি করবে। তো আমরা এখানে লিখে নিব অর্জিত আয়। অনুপার্জিত সেবা আয়ের যতটুকু অর্জিত হবে সেটা আপনার আয়ের পরিমাণকে বৃদ্ধি করবে। তো আমরা এখানে লিখে নিব অর্জিত সেবা আয়। অর্জিত সেবায় তো কতটুকু অর্জিত হয়েছিল, ক নাম্বারে দেখিয়েছিলাম যে 4,000 টাকা। এই 4,000 টাকা আমরা এখানে বসাবো। তো যদি আমরা এখানে যোগ করি তাহলে আমাদের এখানে কত আসে দেখেন, 1,06,000 টাকা। এখন দেখেন এখানে আপনাদের সেবা আয়ের সাথে আরেকটি জিনিস যাবে, সমন্বয় 3 নম্বরে বলছে কি, প্রাপ্য সেবা আয় 6,000 টাকা। প্রাপ্য সেবা আয় 6,000 টাকা। এইখানে আপনি একজন ব্যক্তিকে সেবা দিয়েছেন কিন্তু টাকাটা এখনো পান নাই, ভবিষ্যতে পাবেন, কিন্তু এটা আপনার জন্য এখন আয় হয়েছে, যাকে বলা হয় প্রাপ্য সেবা আয়। তো এটা আপনার আয়ের সাথে আবার কি হবে, যোগ হবে। তো আমরা এখানে যোগ করব প্রাপ্য সেবা আয়। প্রাপ্য সেবায় অর্থাৎ যতটুকু অংশ আপনি পাবেন, মানে একজন ব্যক্তি থেকে যতটুকু পাবো সেটা হচ্ছে আমাদের জন্য প্রাপ্য সেবা আয়, এখনো পাই নাই। তাহলে এটা অবশ্যই আমার আয়ের পরিমাণকে বৃদ্ধি করবে, অন্যদিকে প্রাপ্য হিসাব নামক সম্পদের পরিমাণকেও বৃদ্ধি করে। তো 6,000 টাকা আমরা এখানে লিখে নিব। তো যদি যোগ করে ফেলি তাহলে আমাদের এখানে আসবে 1,12,000 টাকা। এটি হচ্ছে আমাদের জন্য সেবা আয়ের পরিমাণ এখানে। এরপরে দেখবেন আমাদের যেহেতু সেবা আয়ের সাথে 3টি জিনিস গেল, এখন আমরা দেখব রেয়ামিলের ভিতরে আর কোনো আয় আছে কিনা। যদি থাকে তাহলে জাস্ট আমরা এখানে নিয়ে আসব। দেখেন আমরা শুরু থেকে যাব। আমাদের দেখেন এখানে 10% বিনিয়োগ দেওয়া আছে। আপনারা দেখেন 10% বিনিয়োগ দেওয়া আছে। এই যে 10% বিনিয়োগ দেওয়া আছে এটা আপনার জন্য দীর্ঘমেয়াদী একটি সম্পদ। ভালো করে একটা জিনিস মনে রাখেন, সহজ একটা জিনিস টেকনিক আমি আপনাদেরকে বলি। বিনিয়োগ যেহেতু আপনার জন্য সম্পদ, এটা অবশ্যই কোথায় যাবে, রেয়ামিলের ক্রেডিট দিকে যায়। আমি রেয়ামিল যারা শিখছেন তারা অবশ্যই বলতে পারবেন। এখন এই বিনিয়োগের উপরে যদি আমরা সুদ ধরি তাহলে বিনিয়োগের সুদ কোন দিকে যাবে, আমি আপনাদেরকে একটি সহজ টেকনিক বললাম, বিনিয়োগের সুদ। যে জিনিসটি ডেবিট দিকে যাবে তার সুদ অবশ্যই নিঃসন্দেহে ক্রেডিট দিকে যাবে, আর ক্রেডিট দিকে যে সুদ যায় এটা প্রতিষ্ঠানের জন্য আয়। তার মানে 10% যে বিনিয়োগ দেওয়া আছে এটার উপর যে সুদ ধার্য করবে এটা প্রতিষ্ঠানের জন্য আয়, সেজন্য আমরা এখানে নিয়ে আসব। তো আমরা এখানে লিখে নিব বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ। তো বিনিয়োগের সুদের পরিমাণ কত, আজকের অঙ্কে দেখেন বিনিয়োগ দেওয়া আছে আপনাদের 50,000 টাকা। এই 50,000 টাকার উপরে আমরা 10% করব। 10% যদি করি তাহলে আমাদের এখানে আসবে 5,000 টাকা। এই 5,000 টাকা আমরা এখানে বসাবো বিনিয়োগের সুদের পরিমাণ। দেখেন আমাদের আর কোনো আয় আছে কিনা, আমাদের কিন্তু এখানে সেবা আয়ের কাজ শেষ, অনুপার্জিত সেবা আয়ের কাজ শেষ। 6% ঋণের সুদ প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এটি আসবে না এখানে। সাপ্লাইজ, পুঞ্জীভূত অবচয়, অগ্রিম খরচ। তারপরে সমন্বয়ের ভিতরে কোনো আয় নেই, আমরা 2টি আয় ছিল, সমন্বয় 1 এবং সমন্বয় 2 এর কাজ করে ফেলছি। যেহেতু আমাদের আর কোনো আয় নেই সেজন্য আমরা এই বিনিয়োগের সুদটাকে এখানে থার্ড কলামে লিখে ফেলবো। এখন টোটাল এটার সাথে যোগ করে ফেললে আমাদের 1,17,000 টাকা আসবে।
এটি হচ্ছে আমাদের জন্য মোট আয়ের পরিমাণ। এখন আমরা এখান থেকে বিয়োগ করব ব্যয় সমূহ। কি বিয়োগ করব? ব্যয় সমূহ বিয়োগ করে ফেলব। তো ব্যয় সমূহ যদি আমরা বিয়োগ করে ফেলি, দেখেন তাহলে আমরা এখানে নিট আয় বা নিট ক্ষতির পরিমাণটা পেয়ে যাব। তো আমাদের আয় কি আছে দেখেন, তো ব্যয়, আমাদের ব্যয় আছে কি? বিজ্ঞাপন খরচ রেয়া মিলের ভিতরে। তো আমরা এখানে লিখে নিব বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচ। তো বিজ্ঞাপন খরচের পরিমাণ দেওয়া আছে কত? 25,000 টাকা। এটি আপনি এখানে সেকেন্ড কলামে লিখে নেবেন। এরপরে দেখেন বেতন দেওয়া আছে, তো আমরা এখানে লিখে নিব বেতন। এদের সাথে কিন্তু কোনো সমন্বয় নেই, তাহলে আমরা এই 15,000 টাকা লিখে নিব। বেতন দেওয়া আছে 15,000 টাকা। এরপরে দেখেন দেওয়া আছে যে আপনাদের এখানে রেয়া মিলের ভিতরে আর কোনো কিছু নেই, তবে এখানে আমাদের দেওয়া আছে 6% ঋণ। এই যে 6% ঋণ দেওয়া আছে, ঋণের সুদ প্রতিষ্ঠানের জন্য কি হবে? ব্যয় হবে। বিনিয়োগের সুদ যদি প্রতিষ্ঠানের জন্য আয় হয়, তাহলে ঋণের সুদ অবশ্যই প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তাহলে আমরা এখানে লিখে নিব ঋণের সুদ। ঋণের সুদ। এখন প্রশ্ন হচ্ছে ঋণের সুদটা আপনি কিভাবে বের করবেন? দেখেন ঋণ দেওয়া আছে কত হাজার টাকা? ঋণ দেওয়া আছে 60,000 টাকা। দেখেন এখানে একটু ভালো করে বুঝেন ঋণের সুদটার কাজ। ঋণ দেওয়া আছে কত হাজার টাকা? 60,000 টাকা। 60,000 টাকা এটা আপনি এখানে বসাবেন। এরপর এটার উপরে 6% করবেন। যদি 6% করেন তাহলে আপনাদের এখানে আসবে 3600 টাকা। দেখেন ঋণের উপরে 6% করলে 3600 টাকা আসবে। এটা 1 বছরের সুদ। কিন্তু ঋণের সাথে ব্র্যাকেটে একটা জিনিস বলছে, সেটা হচ্ছে 1/7/2024। তার মানে ঋণটা 2024 সালের জুলাই মাসের 1 তারিখে দেওয়া হয়েছে। তার মানে এখানে 6 মাসের সুদ ধার্য করতে হবে। সেজন্য আমরা 6 দ্বারা গুণ করব, 12 দ্বারা ভাগ করব। এখানে 12 দ্বারা ভাগ করবেন, তাহলে আপনাদের এখানে আসবে 1800 টাকা। এই 1800 টাকা আপনি এখানে বসিয়ে দেবেন। এই 1800 টাকা হচ্ছে আপনার জন্য ঋণের সুদের পরিমাণ। এরপরে দেখেন আপনাদের রেয়া মিলের ভিতরে যেহেতু কোনো ব্যয় নেই, এখন আমরা সমন্বয়ে যাব। সমন্বয়ে একে বলছে বছর শেষে সাপ্লাইজ অব্যবহৃত আছে কত? 7,000 টাকা। একটু ভালো করে বুঝেন, আপনার টোটাল সাপ্লাইজের পরিমাণ ছিল কত? সাপ্লাইজের পরিমাণ দেখেন রেয়া মিলে সাপ্লাইজ দেওয়া আছে, রেয়া মিলে সাপ্লাইজ দেওয়া আছে। তো রেয়া মিলে সাপ্লাইজের পরিমাণ দেওয়া আছে কত আপনাদের? যে 14,000 টাকা। এখন এই 14,000 টাকার ভিতরে যদি আমাদের অব্যবহৃত থাকে 7,000 টাকা, তাহলে আমি ব্যবহার করছি কত? 7,000। তাহলে এটাকে বলা হবে ব্যবহৃত সাপ্লাইজ। ব্যবহৃত সাপ্লাইজ। তো এটা কিভাবে বের করবেন? দেখেন আমরা এখানে লিখব ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ। ব্যবহৃত সাপ্লাইজ কিভাবে বের করবেন? টোটাল সাপ্লাইজ ছিল 14,000 টাকা, তার থেকে অব্যবহৃত ছিল 7,000 টাকা। এইভাবে করলেও হয়ে যাবে। তো আমরা এখানে 7,000 টাকা বসাবো। এরপর দেখেন সমন্বয় 2 এর কাজ কিন্তু এখানে আমরা করে ফেলছি উপরে অনুপার্জিত সেবায়। সমন্বয় 3 এর কাজও শেষ। সমন্বয় 4 নম্বরে বলছে অগ্রিম বিমা খরচের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 1800 টাকা। যতটুকু মেয়াদ উত্তীর্ণ হবে ততটুকুই আপনার জন্য ব্যয় হয়ে যাবে। তো আমরা এখানে লিখে নিব বিমা খরচ। আমি আপনাদেরকে কিন্তু ক নম্বরে দেখিয়েছিলাম বিমা খরচ অথবা মেয়াদ উত্তীর্ণ বিমাও লিখতে পারেন। তাহলে আমরা এখানে লিখে নিব বিমা খরচ। তো বিমা খরচের পরিমাণ কত ছিল? 1800 টাকা। আমরা এখানে জাস্ট লিখে ফেলবো। এরপরে দেখেন আমাদের এখানে কি আছে? যন্ত্রপাতির অবচয়। এই যন্ত্রপাতির অবচয়টা আপনারা এখানে লিখে নেবেন। যন্ত্রপাতির অবচয় এটা প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়। যন্ত্রপাতির অবচয় হচ্ছে আমাদের কত টাকা? যন্ত্রপাতির অবচয়ের পরিমাণ দেখেন আপনারা, যন্ত্রপাতি দেওয়া আছে 1,30,000 টাকা। এটা আমরা এখানে বসাবো, তার উপর আমরা 5% করব। তো যদি 5% করি আমাদের এখানে আসবে 6,500 টাকা। তো 6,500 টাকা আমরা এখানে বসাবো। দেখেন যদি 6,500 টাকা বসে আমাদের কিন্তু আর কোনো ব্যয় নেই। এখন আমরা সব ব্যয় কি করব? যোগ করে ফেলবো। তো যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, প্রথমে হচ্ছে 25,000 টাকা, যোগ করবেন 15,000 টাকা, যোগ 1800 টাকা, তারপরে যোগ হচ্ছে 7,000, তারপরে যোগ করবেন 1800, যোগ করবেন আপনি এখানে 6,500। তাহলে আমাদের এখানে আসবে 57,100 টাকা। এই 57,100 টাকা থেকে এখন আমরা উপরে যে আমাদের অর্থাৎ 1,17,000 টাকা আছে এই আয়গুলো থেকে আমরা ব্যয়গুলো বিয়োগ করে ফেলবো। তো বিয়োগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, আমাদের এখানে আসবে 59,900 টাকা। 59,900 টাকা। এটি হচ্ছে আমাদের জন্য নিট আয়ের পরিমাণ। নিট আয়।
দেখেন, তো আশা করি আপনারা খ নাম্বারটি বুঝতে পারছেন। যদি এখন আমি আপনাদেরকে সৃজনশীল গ নাম্বারটি বুঝিয়ে দিব। এখানে সৃজনশীল গ নাম্বারে বলছে যে 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। দেখেন, আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে যে হিসাব সমীকরণ। আর্থিক অবস্থার বিবরণী মানে কি? হিসাব সমীকরণ। অর্থাৎ আপনাকে প্রমাণ করতে হবে যে সম্পদ যতটুকু হবে দায় এবং মালিকানা শর্ত ততটুকু হতে হবে। তার মানে এখানে আমাদের চলে আসবে সম্পদের গুলো চলে আসবে, আমাদের এখানে দায় মালিকানা শর্ত তিনটি এখানে আনতে হবে। তো আমরা এখানে প্রথমে হেডিং করব সম্পদের। তো আমরা এখানে লিখে নিব সম্পদ সমূহ। সম্পদ সমূহ এই কথাটা আমরা এখানে লিখে নিব। তো সম্পদ লেখার পরে আমরা জানি যে হিসাব বিজ্ঞানের ভিতরে আমাদের সম্পদ আছে চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, স্থায়ী সম্পদ, তারপর হচ্ছে আমাদের আরেকটি সম্পদ থাকে যেটাকে বলি অলিক সম্পদ বা ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ বা অন্যান্য সম্পদ, এই কথাটা বলে থাকি। তো আমাদের এখানে প্রথমে আসবে চলতি সম্পদের পরিমাণ। তো আমরা এখানে লিখে নিব চলতি সম্পদ। গাইডে এটি দেওয়া আছে যে অনেক সময় স্থায়ী সম্পদ দিয়ে দেয়। তো আমরা এখানে চলতি সম্পদ লিখে নিব। আমাদের দেখেন রেওয়া মিলের ভিতরে চলতি সম্পদ কি কি আছে। রেওয়া মিলের ভিতরে প্রথমে চলতি সম্পদ আছে প্রাপ্য হিসাব। এই প্রাপ্য হিসাব কথাটা এখানে লিখে নেবেন, প্রাপ্য হিসাব। এটি লেখার পরে তার টাকাটা আপনি এখানে ফার্স্ট কলামে লিখে নেবেন। কেন ফার্স্ট কলামে? দেখেন আমি আপনাদেরকে বলছি তার সাথে একটি সমন্বয়ের দাগ দিতে। তো আমরা এখানে লিখে নেব 40,000 টাকা ফার্স্ট কলামে। এখন সমন্বয়ে 3 নম্বর সমন্বয় কি বলছে দেখেন, প্রাপ্য সেবায় 6,000 টাকা। মানে আমি সে আয় হয়েছে কিন্তু টাকাটা এখনো পাইনি, যেটা আমার সেবায় প্রাপ্য হিসেবের পরিমাণকে কি করে বৃদ্ধি করবে। মানে আমি একজনকে সেবা দিয়েছি কিন্তু ওই ব্যক্তি এখনো আমাকে টাকা দেয় নাই, আমি এখনো পাবো। প্রাপ্য মানে কি? পাবো। তাহলে এটা আমার জন্য একটি চলতি সম্পদ। তো আমরা এখানে প্রাপ্য সাথে যোগ করে দিব প্রাপ্য সেবা আয়। তো কত হাজার টাকা বলছে দেখেন 6,000 টাকা। 6,000 টাকা এখানে যোগ করবেন আপনি। যোগ করলে আপনাদের এখানে আসবে 46,000 টাকা। তো দেখেন আমাদের আর চলতি সম্পদ কি আছে দেখেন। চলতি সম্পদের ভিতরে দেখেন আপনাদের এখানে 10% বিনিয়োগ। আপনারা খেয়াল করেন একটু, 10% বিনিয়োগ। বিনিয়োগের সুদ আপনার জন্য কি আছে? বিনিয়োগের সুদ আমার জন্য আয়। রেওয়া মিলের ভিতরে যে 10% বিনিয়োগ দেওয়া আছে এটি একটি সমন্বয়ের এন্ট্রি। আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে এটি একটি কি এন্ট্রি? সমন্বয়ের এন্ট্রি। আর সমন্বয়ের এন্ট্রি কমপক্ষে কয় জায়গায় যাবে? 2 জায়গায় যাবে। তাহলে দেখেন বিনিয়োগের সুদ এটা আপনার জন্য আয়। এটি খ নাম্বারে আমাদের আয় বিবরণীতে গেছে একবার। এখন প্রশ্ন হচ্ছে এই বিনিয়োগের সুদটা আবার কোথায় যাবে? এই বিনিয়োগের সুদটা আবার আর্থিক অবস্থার বিবরণীতে আসবে। কিভাবে? আপনাকে রেওয়া মিলের কোথাও কি বলছে যে বিনিয়োগের সুদ পাওয়া গেল? এ কথা কি বলছে? তার মানে আপনি বিনিয়োগের সুদ এখনো পান নাই, এটা আপনার জন্য বকেয়া আছে এখনো। তো আপনি এখানে লিখবেন যে বকেয়া বিনিয়োগের সুদ। বকেয়া তার মানে বিনিয়োগের সুদ যতটুকু হয়েছে ততটুকু এখনো বকেয়া আছে। এটার আরেকটি নাম হচ্ছে অনাদায় বিনিয়োগের সুদ বা বকেয়া বিনিয়োগের সুদ। তো আমরা এখানে লিখে নিব যে অনাদায় বা বকেয়া বিনিয়োগের সুদ। অনাদায় লিখতে পারেন বা বকেয়া লিখতে পারেন। বকেয়া বিনিয়োগের সুদ। বকেয়া বিনিয়োগের সুদ। তো বিনিয়োগের সুদ ছিল আমাদের 5,000 টাকায়। 5,000 টাকা আমরা এখানে বসিয়ে দেবো, কারণ এটা আপনার জন্য টোটালি হয়ে যাবে চলতি সম্পদ আবার আয়ও কিন্তু। এরপরে দেখেন অনুপার্জিত সেবা, এটি এখানে আসবে না, এটি চলতি দায়ের ভিতরে যাবে। 6% ঋণ, এই যে ঋণের আবার যে সুদ আছে ওইটা বকে আছে, এটা যাবে আবার চলতি দায়ের ভিতরে, এটা এখানে আসবে না। সাপ্লাইজ, দেখেন সাপ্লাইজ একটি চলতি সম্পদ, ভালো করে এই জিনিসটি মনে রাখবেন, সাপ্লাইজ। তো সাপ্লাইজের পরিমাণ দেওয়া আছে রেওয়া মিলের ভিতরে 14,000 টাকা। এটিকে ফার্স্ট কলামে লিখবেন। লেখার পরে দেখেন আপনাকে এখানে বলা হচ্ছে যে সমন্বয় একই কি বলছে দেখেন, বলছে বছর শেষে সাপ্লাইজ অব্যবহৃত আছে 7,000 টাকা। দেখেন এখানে আপনি যতটুকু বলতে পারেন যে এখানে আপনি একসাথে লিখতে পারেন যে অব্যবহৃত সাপ্লাইজ, অব্যবহৃত সাপ্লাইজ একসাথে লিখতে পারেন যে যতটুকু অব্যবহৃত থাকবে ততটুকুই আপনার জন্য হয়ে যাবে কি? ততটুকু হয়ে যাবে আপনার জন্য চলতি সম্পদ। ভালো করে মনে রাখেন, সাপ্লাইজ আপনার জন্য চলতি সম্পদ, কিন্তু এটা যতটুকু ব্যয় করে ফেলবেন ততটুকু আপনার জন্য হয়ে যাবে ব্যয়, মানে অপরিচালন ব্যয় হবে, পরিচালন ব্যয় হবে। আবার সাপ্লাইজের যতটুকু অব্যবহৃত থাকবে ততটুকু হয়ে যাবে আপনার জন্য চলতি সম্পদ। আমি আবার একটু বলি, সাপ্লাইজ আপনার জন্য চলতি সম্পদ, এটা যতটুকু অংশ অব্যবহৃত, অব্যবহৃত বলতে বোঝানো হচ্ছে আমি এখনো ব্যবহার করি নাই, তাহলে যতটুকু অব্যবহৃত থাকবে ততটুকু আমার জন্য চলতি সম্পদ হয়ে যাবে। আর যতটুকু আমি ব্যবহার করে ফেলবো ততটুকু আমার জন্য পরিচালন ব্যয় হয়ে যাবে।
তো দেখেন এটির কাজ আমরা এখানে শেষ করে বলছি, সাপ্লাইজ 1 নম্বর সমন্বয়ের সাথে কাজ শেষ। রেওয়া মিলের ভিতরে দেখেন আরেকটা জিনিস আছে, অগ্রিম বীমা খরচ, এটি আপনার জন্য চলতি সম্পদ। তো আমরা এখানে লিখে নিব অগ্রিম বীমা খরচ। তো অগ্রিম বীমা খরচের পরিমাণ কত? অগ্রিম বীমা খরচের পরিমাণ হচ্ছে 2400 টাকা, এটি এখানে বসাবেন। এরপরে আপনি দেখেন সমন্বয় 4 নম্বরে কি বলছে, দেখেন বলছে অগ্রিম বীমা খরচের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 1800 টাকা। যতটুকু মেয়াদ উত্তীর্ণ হবে অবশ্যই এটা অগ্রিম বীমা খরচের পরিমাণকে হ্রাস করে দিবে বা কমিয়ে দিবে। তো আমরা এখান থেকে বিয়োগ করব, বিয়োগ মেয়াদ উত্তীর্ণ বীমা অথবা বীমা খরচ, বীমা খরচ 1800 টাকা, এটি আমরা এখানে লিখে নিব। এটা এখান থেকে বিয়োগ করে দিবেন, বিয়োগ করলে আর কত আছে? 600 টাকা। এই 600 টাকা হচ্ছে আপনার জন্য অগ্রিম বীমার পরিমাণ। এটা অবশ্যই ক নাম্বার আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। এরপরে দেখেন আপনাদের রেমিলের ভিতরে আর কোনো চলতি সম্পদ নেই। এখন আমরা যাব কোথায়? যে সমন্বয়ের ভিতরে। সমন্বয় দেখেন একের কাজ কিন্তু করে ফেলছি আমরা, অব্যবহৃত সাপ্লাইজের কাজ। সমন্বয় 2 নম্বরে যেটা এখানে আসবে না, প্রাপ্য হিসাব 3 নম্বরের কাজ করে ফেলছি। 4 নম্বরের কাজ এখানে করা হয়ে গিয়েছে বীমা খরচের সাথে। তার মানে সমন্বয়ের ভিতরে আমাদের আর কোনো চলতি সম্পদ নেই। এখন আমরা সবগুলো যোগ করব। তো যোগ করলে কত আসে দেখেন, এখানে যদি 46,000 টাকা যোগ করব 5,000 টাকা, যোগ করব আমরা এখানে 7,000 টাকা, তারপরে যোগ করব আমরা এখানে 600 টাকা, তাহলে আমাদের এখানে আসবে 46,000 টাকা যোগ 5,000 টাকা যোগ 7,000 যোগ 600, এটি হচ্ছে 58,600 টাকা। এই 58,600 টাকা আমরা এখানে বসাবো। এটি হচ্ছে চলতি সম্পদের পরিমাণ। এরপরে আমরা জানি আমাদের সম্পদের ভিতরে আছে দীর্ঘমেয়াদী সম্পদ। তো দীর্ঘমেয়াদী সম্পদটা আমাদের জন্য একটি কি আছে, সেটি হচ্ছে বিনিয়োগ, দীর্ঘমেয়াদী সম্পদ। এটা কিন্তু সম্পদের ভিতরে চলে আসবে। তো দীর্ঘমেয়াদী সম্পদ আছে আপনাদের, দেখেন রেওয়া মিলে 10% বিনিয়োগ, এটি দীর্ঘমেয়াদী সম্পদ, 10% বিনিয়োগ। তো 10% বিনিয়োগ 50,000 টাকা দেওয়া আছে, এটিকে একদম জাস্ট থার্ড কলামে লিখে নেবেন। অনেকে যে কাজটি করে সেটি হচ্ছে আপনারা অনেকে এখানে বিনিয়োগের সুদটা আবার এখানে নিয়ে আসেন না, এটা করা যাবে না। শুধুমাত্র এখানে দীর্ঘমেয়াদী সম্পদের ভিতরে এটি এখানে সরাসরি লিখে দিবেন। এরপরে দেখেন আপনারা এখানে লিখবেন স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদের ভিতরে আমাদের আছে যন্ত্রপাতি। তো যন্ত্রপাতির পরিমাণ দেখেন আমাদের এখানে কত দেওয়া আছে, যন্ত্রপাতি দেওয়া আছে 1,30,000 টাকা। এই 1,30,000 টাকা আমরা এখানে সেকেন্ড কলামে লিখে নিব। তার থেকে বিয়োগ করবো আমরা এখানে পুঞ্জীভূত অবশ্যই। তো পুঞ্জীভূত অবশ্যয়ের পরিমাণ দেখেন রেওয়া মিলের ভিতরে দেওয়া আছে যে পুঞ্জীভূত অবশ্যই ব্র্যাকেটে বলছে যন্ত্রপাতি যে 6,000 টাকা, 6,000 টাকা, এটি আপনি এখানে লিখে নেবেন। এখন দেখেন পুঞ্জীভূত অবশ্যই 6,000 টাকা আমি এখানে কেন লিখছি, কারণ হচ্ছে আমরা জানি পুঞ্জীভূত অবচয় মানে হচ্ছে প্রতি বছর অবচয় যখন আমরা যোগ করব তখন পুঞ্জীভূত অবচয় পাই। এই যে 6,000 টাকার মিলের ভিতরে পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে, এটি হচ্ছে পূর্ববর্তী বছরের যন্ত্রপাতির অবচয়। এখন 2024 সালে নতুন করে কিন্তু আমরা খ নম্বরে দেখিয়েছিলাম যে 5% অবচয় আমরা ধার্য করেছিলাম 6,500 টাকা। এই 6,500 টাকা কিন্তু আমাদের এই অবচয়টা এটার সাথে যোগ হবে, কারণ প্রতি বছর অবচয় যোগ করলে আমরা পুঞ্জীভূত অবচয় পেয়ে থাকি। তো আমাদেরকে যন্ত্রপাতি থেকে এটা একসাথে বিয়োগ করতে হয়। তো আমরা এখানে লিখে নিব 6,500 টাকা। তো দুইটিকে যখন আমরা যোগ করব তাহলে আমাদের এখানে আসবে 12,500 টাকা। এটিকে আমরা এখন যন্ত্রপাতি থেকে বিয়োগ করব। তো আমাদের এখানে বিয়োগ করলে কত আসবে, 1,30,000 টাকা বিয়োগ করবো আমরা এখানে 12,500 টাকা, তাহলে আমাদের এখানে আসবে 17,000, অর্থাৎ 1,17,500 টাকা। এটি হচ্ছে আমাদের স্থায়ী সম্পদের পরিমাণ, আর নেই। এখন আমরা তিনটিকে যোগ করব। তো যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, যোগ করলে আমাদের সম্পদ আসবে 2,26,100 টাকা, 2,26,100 টাকা। এটি হচ্ছে মোট সম্পদের পরিমাণ। এটি কি মোট সম্পদ। তো আমাদেরকে এখন মোট সম্পদ যেহেতু আমরা বের করে ফেলছি যে 2,26,100 টাকা, এখন আমাদেরকে বের করতে হবে দায় এবং মালিকানা শর্ত মিলে টোটালি টাকাটা, তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বাকি অংশটুকু বুঝিয়ে দেব। দেখেন এখানে বাকি অংশটুকু আছে আমাদের কি দায়ী সমূহ, দায় ও মালিকানা শর্ত অংশটুকু বাকি আছে। তো আমরা এখানে লিখে নিব দায় সমূহ। তো দায় সমূহের ভিতরে আমাদের কি আছে দেখেন, সেটি হচ্ছে চলতি দায়। ফার্স্ট টাইম আসবে যেটি, সেটি হচ্ছে চলতি দায়ের পরিমাণ। তো আমরা এখানে লিখে নিব চলতি দায়।
তো চলতি দায় আমাদের রেয়া মিলে কি দেওয়া আছে? আমাদের প্রথমত রেয়া মিলের ভিতরে দেখেন যে অনুপার্জিত সেবা আয়, এটা আপনার জন্য একটি চলতি দায়। তো এখানে লিখে নেবেন অনুপার্জিত সেবা আয়। অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ দেওয়া আছে আমাদের 12,000 টাকা। এটি আমরা এখানে ফার্স্ট কলামে লিখে নিব, কারণ এটার সাথে সমন্বয় আছে। সমন্বয় 2 নম্বরে বলছে যে এটার অনুপার্জিত সেবা আয়ের 1/3 অর্জিত হয়েছে। তার মানে এখানে আমরা যতটুকু অর্জিত হয়েছে সেটা আমরা বিয়োগ করে দিব। তাহলে এখানে লিখব অর্জিত সেবা আয়, কারণ এটা আমার দায়ের পরিমাণকে কমিয়ে দেয়। তো অর্জিত সেবায় কতটুকু হয়েছিল? আমাদের 4,000 টাকা অর্জিত হয়েছিল। এই 4,000 টাকা আমরা বিয়োগ করে ফেলবো। ক নম্বরে যেটি পেয়েছিলাম এই 8,000 টাকা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এটার কাজ শেষ। এরপরে দেখেন 6% ঋণের সুদ আপনার জন্য একটি ব্যয়, কিন্তু এটার বকেয়া সুদ। আমি বলছিলাম যে সমন্বয় ঋণটি কমপক্ষে 2 জায়গায় যাবে। এই যে 6% ঋণ দেওয়া আছে, এটা সুদ আপনার জন্য ব্যয়, আর ব্যয় এখনো বকেয়া আছে। কিভাবে বুঝবো? এখানে রেয়া মিলে কোথাও বলে না যে ঋণের সুদ প্রদান করছেন আপনি। তার মানে এখানে আমাদের এটা এখনো বকেয়া আছে। তো আমরা লিখবো বকেয়া ঋণের সুদ। বকেয়া ঋণের সুদ, এটি আমরা এখানে বসাবো। তো বকেয়া ঋণের সুদের পরিমাণ আমরা কত পেয়েছিলাম? আমরা এখানে টোটাল বকেয়া ঋণ, আমাদের ঋণ ছিল কত? 6,000 টাকা। তার উপরে যদি আমরা 6% করি তাহলে আমাদের এখানে আসবে 3600 টাকা। এখন এটারে 6 দ্বারা গুণ করবেন, 12 দ্বারা ভাগ করবেন, তাহলে আপনার এখানে আসবে 1800 টাকা। বকেয়া ঋণের সুদের পরিমাণ হচ্ছে 1800 টাকা। এই 1800 টাকা জাস্ট আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখেন রেয়া মিলের ভিতরে কিন্তু আপনাদের আর কোনো চলতি দায় নেই। এখন আমরা যাব সমন্বয় কোনো চলতি দায় আছে কিনা। সমন্বয়ের ভিতরেও কিন্তু আমাদের আর কোনো চলতি দায় নেই। এখন আমরা এই দুইটিকে যোগ করব, 9,800 টাকা আসবে। কত আসবে? 9,800 টাকা। এরপর আমরা এখানে জানি আরেকটি সম্পদ দায় আসবে, সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তো আমরা এখানে লিখে নিব দীর্ঘমেয়াদী দায়। তো দীর্ঘমেয়াদী দায়ের ভিতরে আছে আমাদের যেখানে 6% ঋণ দেওয়া আছে এটি। তো আপনি এখানে জাস্ট 6% ঋণ লিখে নেবেন। তারিখটি লিখলেও হবে, না লিখলেও হবে। 60,000 টাকা। তো দেখেন আমাদের কিন্তু আর কোনো দায় নেই। এখন আমাদের এখানে আসবে মালিকানা শর্ত। তো মালিকানা শর্তের একটি ফরম্যাট কিন্তু আমি আপনাদেরকে মাঝে মধ্যে প্রতিটি অঙ্কের ক্ষেত্রেই বলি। সেটি হচ্ছে কি, যে আমাদের মূলধন যোগ অতিরিক্ত মূলধন বিয়োগ উত্তোলন, তারপর হচ্ছে যোগ মূলধনের সুদ বিয়োগ উত্তোলনের সুদ যোগ নিট লাভ বিয়োগ নিট ক্ষতি বিয়োগ সাধারণ সঞ্চিতি বিয়োগ আয়কর বিয়োগ জীবন বীমা প্রিমিয়াম যোগ সাধারণ সঞ্চিতি। এভাবে একটি ফরম্যাট আপনাদেরকে জানতে হবে, তাহলে এটা করা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো মালিকানা শর্তের ভিতরে প্রথমে আসবে আমাদের মূলধন। তো আমরা এখানে লিখে নিব মূলধন। তো মূলধনের পরিমাণ কত দেওয়া আছে? দেখেন মূলধন দেওয়া আছে আপনাদের এখানে প্রাপ্য হিসেবের পরে 1,20,000 টাকা। এটাকে জাস্ট আপনি সেকেন্ড কলামে লিখে নেবেন। তার সাথে যোগ করবেন অতিরিক্ত মূলধন, কিছুই নেই। এখন আমরা এখান থেকে বিয়োগ করব, বিয়োগ উত্তোলন। কিভাবে বুঝবো? উত্তোলন কিন্তু আমাদের রেয়া মিলের ভিতরে আছে, ফরম্যাটটি জানতে হবে, তাহলে সহজ হবে। তো উত্তোলন এখানে আমাদের দেওয়া আছে কত? 23,600 টাকা। এটা আমরা এখান থেকে বিয়োগ করব। তো দেখেন 1,20,000 টাকা বিয়োগ 23,600 টাকা যদি বিয়োগ করে ফেলি তাহলে এখানে আসবে 96,400 টাকা। এবার আমরা তার সাথে যোগ করব নিট লাভ বিয়োগ করব নিট ক্ষতি। আজকের অঙ্কে কিন্তু আমরা খ নম্বরে লাভ পেয়েছিলাম, তো আমরা খ নম্বর থেকে আনবো এটা নিট লাভ বা নিট আয়, এক কথা। তো আপনি এখানে লিখতে পারেন যে খ হতে। তো ক্ষয়ের মধ্যে আমরা কত পেয়েছিলাম? 59,900 টাকা। এটিকে আমরা এখানে যোগ করব। এখানে আয়কর জীবন বীমা প্রিমিয়াম সাধারণ সঞ্চিতি এগুলো কিছুই নেই। তো আমরা এখানে যোগ করব, এখানে টোটাল 96,400 যোগ করব 59,900, তাহলে আমাদের এখানে আসবে 1,56,300 টাকা। এটার সাথে এখন আমরা উপরের দায়গুলো যোগ করে ফেলবো। তো দায় হচ্ছে 60,000 টাকা, আর যোগ করবো আমরা এখানে 9,800 টাকা। তো টোটাল হচ্ছে আমাদের 2,26,100 টাকা। এই হচ্ছে আমাদের মোট মালিকানা শর্ত এবং দায় সম। আপনারা এখানে লিখে নেবেন যে মোট দায় ও মালিকানা শর্তের পরিমাণ। তো আশা করি আপনারা পুরো সৃজনশীল প্রশ্ন বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরও সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।